আমার প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো। আজকে কি কারণে এই অনলাইন ক্লাস তোমরা সবাই জানো। তো যাই হোক, এবার তোমাদের সেকেন্ড টার্মের সিলেবাস অনুসারে যে পড়াশোনা বা যে ক্লাস, সেই ক্লাসের তোমাদের আলোচনা। আজ তোমাদের ক্লাসের যে গল্পটি আজ আলোচনা করা হবে সেটা হলো কাঁধ দৌড় কদ্দুর। এই কাঁধ দৌড় কদ্দুর এর লেখক হলো শিবতোষ মুখোপাধ্যায়। সবার প্রথমে গল্পের শুরুতেই গল্পের নাম, কারণ সম্পূর্ণ গল্পের মূল বিষয়টি লুকিয়ে থাকে সেই নামের মধ্যে। ঠিক ওইরকমই এখানে কাঁধ দৌড় কদ্দুর। বিশেষ করে পৃথিবীতে বিভিন্ন রকমের প্রাণী আছে, যেমন মনে করো বাঘ, ভালুক, মানুষ, গরু, ছাগল, জিরাফ, কেঁচো, বিভিন্ন রকমের প্রাণী আছে। তো সেই প্রাণীগুলো কিভাবে তাদের শরীরটাকে সঞ্চালন করে বা শরীরটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তার সম্বন্ধেই আজ আলোচনা। এই কাঁধ দৌড় কদ্দুর গল্পের লেখক শিবতোষ মুখোপাধ্যায়। শিবতোষ মুখোপাধ্যায় এর সম্বন্ধে আগে অবশ্যই জানা দরকার, তিনি কেন গল্পটা লিখেছিলেন। এবার তার পরিচিতিটা হচ্ছে, শিবতোষ মুখোপাধ্যায় তিনি 1926 সালে জন্মগ্রহণ করেন এবং 1993 সালে তিনি মারা যান। তিনি বিশিষ্ট অধ্যাপক এবং প্রাণী বিজ্ঞানী। এই প্রাণী বিজ্ঞানী হওয়ার ফলে তিনি বিভিন্ন প্রাণীদের আচরণবিধি বা তাদের শরীরের গমন কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করতে পেরেছেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি ও দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় সহ আমেরিকার রকফেলার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি 3টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এক হলো প্রেসিডেন্সি কলেজ, সেটা আমরা সবাই জানি। দিল্লির জওহরলাল নেহেরু, সেটাও আমাদের ভারতবর্ষে অবস্থিত। তৎসহ আমেরিকার রকফেলার বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। তিনি জীববিদ্যার উন্নয়নমূলক গবেষণার জন্য জুলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এবং এশিয়াটিক সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে পেয়েছেন অসংখ্য স্বীকৃতি ও সম্মান। এইসব সোসাইটি থেকে, যেমন জুলজিক্যাল সোসাইটি থেকে, এশিয়াটিক সোসাইটি থেকে তিনি অসংখ্য সম্মান বা স্মারকলিপি পেয়েছেন। স্যার দোরাবজি টাটা স্বর্ণপদক, জয় গোবিন্দ স্বর্ণপদক প্রভৃতি এর মধ্যে অন্যতম। তিনি অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন, তার মধ্যে এই 2টি স্বর্ণপদক তার খুব বিখ্যাত বা খুব অন্যগুলোর থেকে একটু আলাদা। বিজ্ঞান ভিত্তিক জনপ্রিয় লেখালেখিতে তার কৃতিত্ব অবিস্মরণীয়। তিনি বিজ্ঞান ভিত্তিক যে লেখাগুলো লেখেন, সেই লেখাগুলো অবিস্মরণীয়, মানে স্মরণ করা উচিত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অণুর উত্তরণ, লাবণ্যের অ্যানাটমি, দিক বিদিক, মানহাটান মাটনি এবং আসা যাওয়া পথ ধারে। এইরকম তিনি অনেক প্রবন্ধ, অনেক গ্রন্থ লিখেছেন। ঠিক ওই রকমই এই যে কাঁধ দৌড় কদ্দুর, সেটাও তার লেখা। এই কাঁধ দৌড় কদ্দুর এই গল্পটির মূল বিষয়ে
রয়েছে যে এক একটা প্রাণীর তার শারীরিক ওজন অনুসারে তাদের গমন ক্ষমতাটা থাকে। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, একটা মহিষটি যত দ্রুত দৌড়াতে পারবে তার থেকে আরো দ্রুত দৌড়াতে পারবে একটি হরিণ। এর কারণ হলো মহিষের স্বাস্থ্য সম্মত বিষয় একটু মোটাসোটা, আর হরিণ তার স্বাস্থ্য অনুসারে মানে মহিষের স্বাস্থ্য অনুসারে একটু পাতলা। এই কারণে মহিষের থেকে হরিণ খুব দ্রুত দৌড়ায়। তা এর থেকে আমরা বুঝতে পারলাম তার শরীর গঠনের ফলে কোনো প্রাণীর এক স্থান থেকে অন্য স্থানে যেতে বা দৌড়াতে সময়ের পার্থক্য থাকে। তো যাই হোক, এবার তোমাদের এই গল্পটির প্রত্যেক লাইন বাই লাইন যদি আমি পড়াই তাহলে অনেক সময় অবশ্যই লাগবে। তো যাই হোক, এই গল্পটির মূল বিষয় শুধু প্রথমের কয়েক লাইন আমি বুঝাচ্ছি, আর শেষের দিকে তার মধ্যে আমরা ঠিক বুঝতে পারবো। দূরে ইঁদুরের দৌড় তার গর্ত পানে। একটি ইঁদুর খোলা মাঠের মধ্যে সারাদিন ছোটাছুটি করে সে গর্তের মধ্যেই ঢুকে থাকে। নদীর দৌড় সাগরে, মানে নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে গড়িয়ে 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 তার সে কিন্তু অবশেষে সাগরের সঙ্গেই মিশে যায়। খবরের দৌড় কানের দিকে। এই যে আমরা খবর, টিভিতে খবর শুনি, পেপারে খবর পড়ি বা শুনি, অনেকে শোনেন অনেকে পড়েন। এই কানটা যদি আমাদের না থাকতো তাহলে এই খবরগুলো কোনো অর্থ থাকতো না। আঘ্রাণের দৌড় নাকের দিকে, মানে ঘ্রাণ, স্মেল, এর দৌড় নাকের দিকে। আমাদের যদি এই নাকটা না থাকতো তাহলে আমরা সেই ঘ্রাণটা অনুভব করতে পারতাম না। সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে। সুন্দরের, যারা সুন্দর তাদের দৌড় বিদ্যার দিকে, যে আমি বিদ্যা অর্জন করব বা জ্ঞান অর্জন করব। খদ্দেরের দৌড় দোকানের দিকে। খদ্দের মানে হচ্ছে যারা কোনো জিনিস কেনে, সেই জিনিসগুলো কেনার জন্য আমরা বিশেষ করে দোকানের দিকে যাই। রুগীর দৌড় ডাক্তারের কাছে। সুখের দৌড় দুঃখের দিকে। সুখ আসলে দুঃখ আসবে, আবার দুঃখ আসলে সুখ আসবে। দুঃখের দৌড় সুখের দিকে। যাই হোক, জন্মের দৌড় মৃত্যু, আর মৃত্যুর দৌড় জন্মের দিকে। এটা আমরা জানি যে মানুষ বা যে কোনো প্রাণী জন্ম হলে তার মৃত্যু আসে, সেই মৃত্যু থেকে আবার পুনরায় জন্ম হয়। প্রত্যাশীর দৌড় মরীচিকার পিছু পিছুতে। প্রত্যাশী মানে আমার কোনো জিনিসের প্রয়োজন বা আমার কোনো একটা আশা, তখন আমি সেই মরীচিকার মতো এদিক ওদিক দৌড়ে বেড়াবো বা খুঁজতে থাকবো। আপেলের দৌড় মাটির দিকে। এই আপেলের দৌড় মাটির দিকে এটা তোমরা নিশ্চয়ই জানো, কারণ বিজ্ঞান তোমাদের একটু হলেও সাহায্য করছে। স্যার আইজ্যাক নিউটন প্রথম সেই আপেল পড়া গাছ থেকে আপেল ছুটে পড়ার থেকেই মাটির দিকে আকর্ষণ করে পড়ে, এটা আমরা সবাই জানি। গাছ মাত্র দৌড়াতে নারাজ। একমাত্র উদ্ভিদও কিন্তু একটা প্রাণী, একমাত্র উদ্ভিদ, কারণ উদ্ভিদেরও প্রাণ আছে, প্রাণীদেরও প্রাণ আছে। দেখ, এবার একমাত্র উদ্ভিদ তার জায়গা পরিবর্তন করতে পারে না, আর প্রায় সমস্ত প্রাণী চলতে সক্ষম, একমাত্র শুধু উদ্ভিদরাই চলতে অক্ষম। গাছেরা দৌড়ায় না, তার বোধহয় সবচেয়ে বড় কারণ হলো এক জায়গায় ঠায় বসে বসে খাবার তৈরি করতে পারা। যেমন এই পৃথিবীতে যত বড় বা প্রাণী হোক বা যত ছোট প্রাণী হোক, তাদের খাওয়ার সেই ঈশ্বর কোনো না কোনোভাবে তাদেরকে মিলিয়ে দেয়। এই যে গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তবুও কিন্তু তারা আস্তে আস্তে
ছোট থেকে বড় হয়, কারণ ঈশ্বর তাদেরকে সেইভাবেই লালন পালন করতে সাহায্য করবে বা করছে। কিন্তু প্রাণীর এক জায়গায় বসে খাবার তৈরি করার মতো কোনো ভিড়ে নেই, কিন্তু প্রাণীরা এক জায়গা থেকে খাবার তৈরি করতে পারে না, তাদের খাবারের তাগিদে এক স্থান থেকে অন্য স্থান দৌড়াতে হয়। প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, এই কারণে প্রাণীরা এক জায়গায় স্থান না হয়ে দিকে দিকে ভ্রমণ করে, মানে বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়। কিভাবে তাদের খাদ্য সংগ্রহ করতে হবে, রসনা রটনাথ করে এদিকে কিংবা ওদিকে, তা বলে দুনিয়ার সব প্রাণী কুইক মাছ খেতে দৌড়ায় না। তবে যে সমস্ত প্রাণীরাই কুইক মাছ করে খুব তাড়াতাড়ি খাদ্যের জন্য দৌড়াদৌড়ি করে তা নয়। কেউ কেউ দৌড়ায় আস্তে কিংবা জোরে, আপনার কৃতিত্বে কেউ গা দিয়ে কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এই যে দেখো, অনেক প্রাণীর পা নেই, যেমন কেঁচোর পা নেই, যেমন বাঘের পা আছে। অন্য অন্য এমন এমন প্রাণী আছে যে তারা শুধু, আমরা জানি যে পা দিয়ে পা থাকলে সে দৌড়তে পারবে, এটা ভুল। কারণ কেঁচোর পা নেই, এমিবার পা নেই, শামুকের পা নেই, তবুও তারা গড়িয়ে 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 এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। অনুবীক্ষণের তালিকায় অদ্ভুত বিস্ময় জীব এমিবা, যার দেহ বলতে একটি সেল ছাড়া কিচ্ছু নেই। সেল অবশ্যই আমরা জানি যে সেলটি কি, শরীরের মধ্যে একটা অংশ। তার চলার ভঙ্গিটি বেশ মজার, মানে তার চলার ভঙ্গিটি, এমিবার চলার ভঙ্গিটি বেশ মজার। নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশ ক্ষণিকের পা হিসাবে এগিয়ে দেয়, সেদিকে তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশ গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহ মানে অল্প অল্প করে অনুমান করা যায় না, আমরা সেটা বুঝতেই পারবো না যে সে কিভাবে সেই সেলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। যদি আমরা সেটাকে সঠিকভাবে বা স্থিরভাবে দেখি তাহলে কিছু অংশ বুঝতে পারবো। যখন আকাশে একটা জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলেছে, তখন এমিবা কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারে। এর থেকে বোঝা যাচ্ছে যে একটা আকাশের মধ্যে জেট প্লেন কয়েক মিনিটের মধ্যে কত দূর পথ অতিক্রম করলো। ঠিক ওইভাবে তার উল্টো দিকে দেখো, এমিবা কয়েক মিনিটে বা কয়েক সেকেন্ডে কয়েক মিলিমিটার অতিক্রম করে। তাহলে এর থেকে আমি আবারও বলছি, এর থেকে বোঝা যাচ্ছে যে যার শারীরিক ক্ষমতা অনুসারে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে। রক্ষে এই যে সৃষ্টি আদিকাল এমিবা এমন করে চলেছে, একেবারে কখনো থামিনি। আমাদের নিজেদের শরীরের মধ্যে একটা ভবসেল আছে, যারা এমিবার মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আমাদের শরীরের মধ্যে একটা ভবসেল আছে। ভব মানে কি, এক দিক থেকে অন্য দিক থেকে ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। আমাদের শরীরের মধ্যেও সেই এক প্রকার ভবঘুর নামক একটা সেল আছে। সেই সেলের কারণে আমরা বিভিন্ন দিকে বিভিন্নভাবে ঘুরে বেড়াই। এরা শারীরিক সৈন্য সামন্ত, এই যে ভবসেলটা শারীরিক মানে শরীরের সৈন্য সামন্তর মতো কাজ করে। বহিঃশত্রুদের নাশ করতে ছুটে যায়, মানে বাইরের শত্রুদের নাশ মানে কি, ধ্বংস করতে ছুটে যায়। এছাড়া আরো এক রকমের এককোষী জীব প্যারামোসিয়াম, এছাড়া আরো এমিবার মতো আরো এককোষী একটি প্রাণী আছে, তার নাম হচ্ছে প্যারাসিয়াম। তার সেলে চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, তাদেরকে সিলিয়া বলে। এই সিলিয়া যথেষ্ট ব্যবহারের ফলে প্যারাসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো আগাতে বা পিছোতে পারে। জলের মধ্যে এই প্যারাসিয়ামটা বিশেষ করে জলজ প্রাণী। এই নৌকা যেমন
দাঁড় থাকে, সেই দাঁড়ের মাধ্যমে জলটাকে ঠেলে 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 এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। ঠিক ওইরকম এই প্যারাসিয়ামের অসংখ্য দ্বারের মতো আছে, সেইগুলোর সাহায্যে তারা এক স্থান থেকে অন্য স্থান যেতে পারে। গমনাগমনের প্রকৃত মাধুর্যটা চোখে পড়লে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল এক নাগারে 8 মাইল যেতে পারে। বাগানে শামুকরা চলে তাদের একখানি মাংস পুরো পা দিয়ে চলে যাবার রেখা জলীয় চিহ্ন, তা দেখে আমরা ঠিক বুঝতে পারি। এই যে শামুক যখন এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, তা সেই মাটির মধ্যে শুকনো মাটির মধ্যে জলের একটা স্তর পড়ে বা জলের একটা চিহ্ন পড়ে। সেই চিহ্ন দেখে আমরা বুঝতে পারি যে এই অংশ দিয়ে বা এইটুকু জায়গা দিয়ে কোন প্রাণী গমন করেছে। আচ্ছা, কিন্তু গমন শক্তি বিচারে সক্ষম দৈহিক ওজন পরিমাণ হিসাব করো। এই প্রথমে বলছিলাম, যার শরীরের গঠন যতটা ওজন সে তত ধীরে দৌড়তে পারবে, এবং যার শরীরের যত ভারী সে যত খুব ধীরে, এবার যার শরীরের গঠন অতটা নেই সে খুব দ্রুত দৌড়তে পারবে। ঠিক ওই হিসাবে এবার আসলো, হালকা কোনো হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়ার আর বেজায় ওজন নিয়ে একখানি হিপোর কাদা ভেঙে থপ থপ করে এক রকমের মনের ভুল হবে। এই ধরুন, চিতাবাঘের দেহের ওজন 130 পাউন্ডের মতো। একটি চিতাবাঘের ওজন 130 পাউন্ড। সে ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত বা 70 মাইল পর্যন্ত দৌড়তে পারে। একটি নেকড়ে প্রায় এর ওজন যা আছে তার থেকে প্রায় 36 মাইল দৌড়াতে পারে মাত্র। সেই তুলনায় হিপোর ওজন 800 পাউন্ড। সে প্রতি ঘন্টায় 20 থেকে 30 মাইল দৌড়াতে পারে। গোবি মরুভূমি, এই মরুভূমির নাম আমরা সবাই শুনেছি বা সবাই পড়েছি। সেই গোবি মরুভূমিতে গেজুলি নামক এক হরিণ আছে। তার গতি অত্যাধিক, মানে খুব বেশি। দেহের ওজন 80 পাউন্ড, কিন্তু সে ঘন্টায় 60 মাইল বেগে চলতে পারে। এন্টিলোপ হরিণ ঘন্টায় 45 মাইল বেগে চলতে পারে। তার ওজন হলো 110 পাউন্ড মাত্র। সে গল্পে আছে কচ্ছপের কাছে খরগোশের দৌড়ের বাজি। এটা আমরা সবাই এই গল্পটা অবশ্যই জানি। কচ্ছপ এবং খরগোশের যে দৌড়বাজি লেগেছিল, অবশেষে তাদের দৌড়ে কচ্ছপেই জিতেছিল। এর কারণ হচ্ছে, এটা আমরা অবশ্যই জানি যে অলস্যের হচ্ছে মূল কারণ। আচ্ছা, যাই হোক, নানা জাতের খরগোশ এর মধ্যে গতি তারতম্য দেখা যায়। মানে এক এক জাতের খরগোশ এর গতি এক এক রকমের। সাধারণত খরগোশ মাত্রই তীব্র গতি সম্পন্ন। আমরা জানি খরগোশ খুব দ্রুত দৌড়ে বা জোরে দৌড়ে কচ্ছপের তুলনায়। দেহের ওজন 5 পাউন্ড, গতিবেগ মাত্র 45 মাইল ঘন্টায়, মানে 1 ঘন্টায় 45 মাইলস তারা দৌড়াতে পারে। মোটরের দৌড়ের কাছাকাছি রেস হর্সের দেহের ওজন, রেস হর্স অবশ্যই জানো, ঘোড়ার দৌড়, যেসব ঘোড়া রেসে দৌড়ায় সেই সব ঘোড়ার কথা বলা হচ্ছে। এদের ওজন 1000 পাউন্ড। এদের গতি প্রতি ঘন্টায় 40 থেকে 42 মাইল। অনেক বুনো গাধা দৌড়ের বহর ঘোড়ার সমান, কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার চেয়ে অনেক কম, মাত্র 300 পাউন্ডের মতো। গ্রে হাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড। সেই অনুপাতে তার চলন শক্তি বেগ ঘন্টায় 36 মাইল। তারপরে প্যারাতে চলে আসি। পাখিরা বহু দূরত্ব পার হতে পারে। আমরা জানি যে পাখিরা বহু দূরত্ব, অনেকক্ষণ বেশি উঠতে পারে। মেরু প্রদেশের টার্নস
প্রতি বছর 11,000 মাইল একবারে উড়ে আসে। এই মেরু প্রদেশে একটা পাখি আছে, তার নাম হচ্ছে টানস। সে প্রতি বছরে 11,000 মাইল উড়ে আসতে পারে, আবার ফিরেও যেতে পারে, এই যেমন পরিযায়ী পাখির মতো। যাই হোক, কোনো হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উঠতে পারে। এই হক জাতীয় পাখি, এমন পাখি আছে যার গতি আরো বেশি, ঘন্টায় 200 মাইল। আফ্রিকার ইন জাতীয় পাখি, ওরা চলতে পারে, ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। আবার এমন এমন পাখি আছে যে যারা উঠতে পারে না, আবার দৌড়াতে পারে এবং খুব দ্রুত। দেহের ওজন মাত্র 110 পাউন্ড হলে কি হয়, তাদের ঘন্টায় গতি 31 মাইল বেগে চলতে পারে। ক্যাঙ্গারুর চলন প্রায় ইমোর চলনের কাছাকাছি, ঘন্টায় মাত্র 30 মাইল। এদের দেহের ওজন 130 পাউন্ড। মোষের দেহের ওজন যত, তাতে ওজন দাঁড়ায় 1800 পাউন্ড, মানে 1800 পাউন্ড। সেই তুলনায় গতি নেহাত কম নয়, মাত্র 1 ঘন্টায় 30 মাইল। হাতির রূপ বিরাট, মানে সমস্ত প্রাণী থেকে হাতি সব থেকে বড়। এদের ওজন 7000 পাউন্ড। সেই নিয়ে গধাই লস্কর চালে, সে ঘন্টায় মাত্র 25 মাইল বেগে ছোটে। এর আগে বলছিলাম যে যাদের শরীরের গঠন যত ভালো বা যত বেশি ওজন, তাদের গতি ততটাই কম। এবার প্রাণীদের মধ্যে সমস্ত প্রাণীদের থেকে হাতি খুব ওয়েট, মানে খুব বিশাল আকৃতি, বা অন্য অন্য প্রাণীদের তুলনায় অনেক বড়, কিন্তু তার গতি মাত্র ঘন্টায় 30 মাইল। শেয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে ছুটতে পারে। বহরের দেহের ওজন অনেক বেশি, 90 পাউন্ড। চলৎ শক্তি দেখা গেছে যে মাত্র ঘন্টায় 11 মাইল। সজারুর দেহের ওজন মাত্র 3 পাউন্ড, তার চলার শক্তিও সীমিত, মাত্র 2 মাইল। উচ্চতর জিব্রা পেশির সঞ্চালন সাহায্যে পা নাড়াতে পারে। উচ্চতর মানে যেসব প্রাণীরা উঁচু, তাদের যে পায়ের যে সঞ্চালনগুলো, তারা খুব ফাঁকা ভাবে পায়ের ধাপগুলো ফেলতে পারে, এই কারণে তাদের গতিটা বেশি হয়। যখন কোনো পেশি কাজ করে, তখন এডিনোসিস ট্রাইফসফেট, ইংরেজিতে যেটাকে বলা হয় এটিপি, এই এটিপির সাহায্যে রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি উৎপন্নের ফলে যে প্রাণীর পায়ের পেশিগুলো খুব লম্বা, তারা খুব দ্রুত দৌড়াতে পারে। বাহিরের চলাটা আসল নয়, এইগুলো তো আমরা জানলাম যে বাইরে যেসব আমরা দেখতে পাই যে কোন প্রাণী জোরে দৌড়াতে পারে, কোন প্রাণী কম দৌড়াতে পারে। এবার বাইরের চলাটাই আসল নয়। এই পৃথিবীতে সব চলার মাঝে সত্যিকারের চলা হলো মানুষের নিজের চলা, তার মন ভূমির মধ্যে। এই যে এবারে মূল বিষয়ের মধ্যে একটা পাঠ, শুধু বাইরে চললে সেটাকে আমরা দেখতে পাই চলা। এবার মানুষের বুদ্ধি বা এই বুদ্ধির মাধ্যমে, মনের ভূমির মধ্যে মানুষও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে, বা তাদের বুদ্ধিটাও এক স্তর থেকে আরেকটি স্তর বৃদ্ধি পায়। মানুষের মনের গতি আলোর গতি সম্পূর্ণ সেকেন্ডে 1,86,000 মাইল। এই যে আমরা জানি আলোর গতি সব থেকে দ্রুত, তার থেকে মানুষের মনের গতিটা আরো বেশি, এটা হচ্ছে 1,86,000 মাইল। তার কোথাও কোনো যেতে মানা নেই। এই যে মন, ইচ্ছা হলো আমি কলকাতা গেলাম, ইচ্ছা হলো আমি প্রাণসাগর গেলাম, ইচ্ছা হলো আমি গঙ্গানপুর গেলাম, মনে এই মনের কোথাও যেতে মানা নেই। আজকে যদি তুমি তোমার
বাড়িতে তোমার বাবা মাকে বলো যে আমি গঙ্গারামপুর যাব বা আমি কলকাতা যাব, নিশ্চয়ই তোমার বাবা মা তোমাকে বাধা দেবে। কিন্তু তুমি যদি মনে মনে কল্পনা করো, সেই কল্পনা কেউ কখনো বাধা দেবে না। ক্রমশ বিকাশ দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে, মানে বিভিন্ন জিনিসগুলো থেকে মানুষের মন এমন একটি শক্তি, সেই শক্তি অন্যান্য প্রাণীর দৌড়ে সেটাকে পারবে না। চোখ বন্ধ করলে আমরা এক স্থান থেকে অন্য স্থানে, অন্য স্থান থেকে আর এক স্থান অবশ্যই যেতে পারি। মনকে চালাবার ক্ষমতাও, মন হলো তার রথ। এই যে মনটাকে লেখক এখানে রথের সঙ্গে তুলনা করেছেন। মন রথ অবাধ মানে কি, যার কোনো বাধা নেই, ইচ্ছা মতো সে যেতে পারে। ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখানকার ঘোড়ার মতো খুঁট ছিল না, হাতে পায়ে 5 আঙ্গুল বিশিষ্ট জীব ছিল তারা। কিন্তু ক্রম বিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙ্গুলগুলি অদৃশ্য হয়ে রইল, শুধু মাঝের আঙ্গুলটি, যাকে আমরা বলি খুর। ঘোড়ার দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায়, কিন্তু মনের দৌড়ে ঘোড়া ততটা কিন্তু নয়। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এই যে মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। একটা যদি ঘোড়ার সঙ্গে একটা মানুষের দৌড় বাজ নিয়ে চ্যাম্পিয়ন বা দৌড়ে প্রতিযোগিতা করা হয়, তাহলে কিন্তু মানুষটি ঘোড়ার সঙ্গে দৌড়াতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে ঘোড়ায় কিন্তু চ্যাম্পিয়ন হবে। কিন্তু এই যে মন, ঘোড়ার ছুটন্ত থেকে মনটা আরো দ্রুত বা আরো আগে সেখানে পৌঁছে যাবে। এই জন্য মানুষের মনটাকে চ্যাম্পিয়ন বলে লেখক এখানে বুঝিয়েছেন। এই মনের সঙ্গে মানুষ যুগে যুগে কালে পদ চালনা করেছেন দিকে দিকে। মানে এই যে মনের সঙ্গে তাল মিলিয়ে মানুষ পদচালনা মানে কি, পাটা চলতে সাহায্য করেছেন। হুয়েনসাং এসেছেন সুদূর চীন থেকে এবং মনকে সঙ্গে নিয়ে। এই হিউয়েনসাং তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের নয়, তিনি চীন থেকে এসেছিলেন। কারণ তিনি যে চীন থেকে ভারতে এসেছিলেন, এই মনটাও তার সঙ্গে নিয়ে এসেছিলেন। ভারতের শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর, এটা আমরা সবাই জানি অতীশ দীপঙ্কর কে ছিলেন, তিনি কোন ধর্ম প্রচার করতেন আমরা অবশ্যই জানি। তিনিও তিব্বতে গিয়েছিলেন, তার সঙ্গে কিন্তু তার মনটা গিয়েছিল। যেমন ভাস্কো দা গামা এসেছেন সমুদ্র পাড়ি দিয়ে ভারতবর্ষে পর্তুগিজ থেকে, তারও সঙ্গে কিন্তু তার মনটি এসেছে। আর কলম্বাস তার দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন, তারও সঙ্গে কিন্তু এই মনটি ছিল। অতএব এখানে বোঝা যাচ্ছে যে মনের থেকে কেউ দৌড়াতে পারে না। শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। এই যে শঙ্করাচার্য তিনি পদে পদে মানে কি পায়ে হেঁটে ভারতবর্ষটা সম্পূর্ণ ঘুরেছেন এবং ভারতবর্ষকে আবিষ্কার করেছেন যে কোথায় কি আছে না আছে। সবচেয়ে মজার বিষয় হলো বা ব্যাপার হলো এই যে মানুষ এখন শুধু নিজেই চলে ক্ষান্ত নয়, শুধু যে নিজেই চলে ক্ষান্ত তা নয়, এই মানুষের বুদ্ধিতে তিনি অনেক রকমের যন্ত্রপাতি আবিষ্কার করছে, অনেক রকমের জিনিস চালাচ্ছে এই মানুষের মন এবং বুদ্ধির সাহায্যে। সে অন্য সব কিছু চালাতে সমান ইচ্ছুক, সে অন্য জিনিসগুলো চালাতে ইচ্ছা প্রকাশ করছে। জাহাজ, যেমন ধরো জাহাজ, রেল, প্লেন, জেট প্লেন। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড়ার দৌড়ের মাঠ করে তুলেছে। এই যে আকাশের মধ্যে মানুষ নতুন করে, মাঠে যেমন ঘোড়া দৌড় হয় ঠিক ওরকম আকাশটাকে এমন এমন জিনিসের মাধ্যমে আকাশটাকে যেন মাঠ তৈরি করে ফেলছে। কারা? এই মানুষেরা। সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে, মানে মানুষ
কোন মানুষ তো না, মানুষ তারা বাজি ধরেছে ত্রিভুবন, মানে তিনটে ভুবন তারা জয় করবে, তাদেরকে বলে ত্রিভুবনেশ্বর। তার মানে কি তিনটে ভুবন জয়, স্বর্গমত্ত তোলপাড় করে দেবে। স্বর্গমত্ত মানে আকাশ এবং পাতাল মত্ত করে দেবে, মানে তোলপাড় করে দেবে যে আমি কি করতে পারি, বা আমরা মানুষেরা কি কি করতে পারে। তাই জীবনের 440তে মানুষ বিশ্ব কীর্তি স্থাপন করেছে। তাই জীবনে 440তে মানুষ বিশ্ব কীর্তি মানে বিশ্ব কার্যকলাপ স্থাপন করেছে। কিন্তু ক্ষণিকের পা দিয়ে কেউ সিলিয়া দিয়ে, কেউ দ্বারা দিয়ে, নানা রকমের পা দিয়ে সব চলেছে। আবার কিছু কিছু যেমন এমিবা ক্ষণিকের পা, সিসিলা দিয়ে বা দ্বার দিয়ে তারাও তো এক স্থান থেকে অন্য স্থান গমন করছে। চারিদিকে সেই ছোটাছুটি করছে। কিসের এই জয়যাত্রা? এত তন্দ্রা বলছে, এই যে এত জয়যাত্রা কিসের, এত তারা কিসের? তন্দ্রা মানে তারা, এত কিসের চিন্তা বা এত কিসের তারা, কিসের জন্য ছুটছ? পৃথিবীতেও পাগলের মতো হন হন করে ছুটে চলেছে, পৃথিবীতেও যেমন। কারণ পৃথিবী ঈশ্বরের তৈরি, তিনি যেভাবে চালাবেন সেইভাবে চলবে। তারপরেও মানুষ এই পৃথিবীর মধ্যে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে এক স্থান থেকে অন্য স্থানে ছুটোছুটি করছে। কে বেশি এক স্থান থেকে অন্য স্থানে কোন যন্ত্রের মাধ্যমে খুব তাড়াতাড়ি যাবে সেটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে বা শুরু হয়েছে। পৃথিবীটাকে আমি বা একবার শুনেছিলাম, লেখক ভাবছে যে পৃথিবীটাকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম, তোমার কেন চলবার জন্য এত দায়? বলছে তুমি, লেখক পৃথিবীকে বলছে যে তুমি কেন এইভাবে চলছো? এ যাত্রা তোমার থামাও, এই যে এই যাত্রা তুমি থামাও বা তোমরা থামাও। সূর্য তো কারো পিছু পিছু ধাওয়া করছে না, সূর্য তো কারো পিছিয়ে যাচ্ছে না। তো মানুষ কেন একজনের পিছিয়ে ধাওয়া করবে? আজকে যদি এই মানুষ এই আবিষ্কার করে, কালকে আর একজন মানুষ ওর থেকে আরো বেটার বা আরো ভালো জিনিস বা আরো দ্রুত জিনিস, আরো নামি দামি জিনিস তৈরি করবে। এটা কেন? তুমি কেন এত তাড়াতাড়ি করছো? তোমার তাড়াটা কিসের? তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিলেন জানেন বা জানো? তার দক্ষিণা হাওয়ায় ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল, থামা মানে জীবনের শেষ। তখন সেই মানুষ পৃথিবীর মধ্যে কথোপকথন হচ্ছে, সেই কথোপকথনের মাধ্যমে বলছে আমরা যদি থেমে যাই তাহলে আমরা শেষ। ঠিক এই রকমের মানুষের মৃত্যু যখন হয় তখন তারা আর ছুটোছুটি করতে পারে না। যতদিন আসো ততদিন চলো, দাঁড়ায় না। এটাই হচ্ছে কথা, যে আমরা মানুষ যতদিন পৃথিবীতে আসি ততদিন আমাদেরকে চলতেই হবে, বা আমরা একের পর এক নতুন জিনিস উদ্বোধন করতে থাকবো বা আবিষ্কার করতে থাকবো। যাহাতে আমাদের মৃত্যু হয়ে যাবে তাহলে আমাদের হচ্ছে চলনো বন্ধ। শাশ্বত সত্যের দিকে যাওয়া গতি বন্ধ করো না, চরই ব্যতি। মানে তুমি যে তোমার লক্ষ্য যাচ্ছ সেই লক্ষ্যে তুমি স্থির থাকো। অতএব তুমি সেই লক্ষ্যর ভেদ অবশ্যই করবে। এই কারণে তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত ছুটতে হবে। যাই হোক, এর মধ্যে কাদ্দর কদ্দুর, এই কাদ্দর কদ্দুরের বিষয়টা তোমরা অবশ্যই জানলে। আমি তোমাদের লাইন বাই লাইন বুঝালাম, যেহেতু আজকে প্রথম। এবার এরপরও তোমরা বাড়িতে ভালো করে শুনবে বা পড়বে। যেখানে প্রয়োজন হবে সেখানে একটা জিনিস তোমরা বারবার মডিফাই করো। যে শব্দগুলো তোমরা পারবে না সেই শব্দগুলো তোমাদের যে সহায়িকা বই আছে সেই সহায়িকা বই একটু সাহায্য নিয়ে শব্দের অর্থটা হচ্ছে বের করার চেষ্টা করো। আমি তোমাদের ক্লাসে হচ্ছে বলেছিলাম যে তোমরা নিজেরাই গল্প পড়বে, নিজেরাই প্রশ্ন করবে, তাহলে ঠিক তোমাদের উত্তর তোমরা পেয়ে যাবে। এবার এই গল্পটার ভালো করে তোমরা মন দিয়ে পড়বে এবং এখান থেকে অনেক অসংখ্য ইতিহাসের মতো শর্ট প্রশ্ন হবে। যেমন ধরো
সিংহে ঘন্টায় গতিবেগ কত? এমিবার গমন অঙ্গের নাম কি? আমি উদাহরণ সহ তোমাদের হচ্ছে বলে দিচ্ছি। এই রকম প্রশ্ন হতে পারে। তা যাই হোক, এই গল্পটা তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে সুন্দর করে পড়বে এবং লেখকের যে পরিচিতিটা সেটাও অবশ্যই জানা দরকার, কারণ তোমাদের এখান থেকেও বিভিন্ন রকমের শর্ট প্রশ্ন, শূন্যস্থান প্রশ্নগুলো আসে। তো এই বলে আমি আমার এই কাদ্দুর কদ্দুর এই গল্পটি আলোচনা শেষ করছি। সবাই সুস্থ থাকবে।